ট্রাইব টিভিতে যুক্তি তর্ক সঙ্গে অর্কয়। আজ আমার অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য। শুভাদা, স্বাগত আপনাকে। অনেকদিন বাদে এইরকম গোল টেবিলে কফি মগ, যদিও আপনি খান না কফি টফি, আমি খাই, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আপনার সঙ্গে কথা বলা অলওয়েজ এ ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট। দেখা যাক। শুভদা, বিতর্ক কখনো আপনাকে পিছু ছাড়ে না কেন? আপনি কি বিতর্কে থাকতে চান, নাকি আবেগের তাড়নায়, হৃদয়ের তাড়নায় কথাগুলো বলে ফেলেন, বিতর্ক হয়, পরে অনুশোচনা বোধ করেন? জন্মেছি বাঙালি হয়ে এই সমাজে, সেখানে বিতর্ক হবে না এটা ভাবা ঠিক নয়। আর বিতর্ক তখনই হয় বা সৃষ্টি হয় বিতর্কের যখনই কোনো নিজস্ব মতবাদ বা নিজস্ব ধারণাকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আর যদি আমি জোয়ারের জলে ভেসে যেতাম তাহলে বিতর্কের কিছু থাকতো না, গড্ডালিকা প্রবাহতেও হতে পারে। কিন্তু আমরা যারা কখনোই গড্ডালিকার চরিত্রে নেই, আমরা যখনই কোনো আমাদের বিশেষ ধ্যান ধারণা, বিশেষ দৃষ্টিভঙ্গি, বিশেষ মতামত বা মতাদর্শ সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করি, তখনই কিছু মানুষ তাতে হয়তো অন্য মত পোষণ করেন বলে কিংবা বিতরাগ বলে তারা বিতর্কের সৃষ্টি করেন। বিতর্ক সৃষ্টি করার জন্য আমি কোনো কিছু কথা বলি না। ভাষা দিবসের অনুষ্ঠানে আপনার যে দুটো শব্দ পানি আর দাওয়াত, সেটা নিয়ে তুঙ্গে মত পার্থক্য হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য সবাই বলেছিলেন আমি শুভাদার মতকে সমর্থন করি না, কিন্তু তাও ইউ স্টিক টু ইয়োর পয়েন্ট। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে যারা নিজেদের এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরলে মনে করেন যে জীবনে পূর্ণ লাভ হবে, তারা আপনাকে গালমন্দ করছে, এটাই আমার যেন কেমন একটা লাগে। না, তা নয়। ব্যাপার হয়েছে, আমি ওইটা এখনো বিশ্বাস করি। কারণ বাংলা ভাষার যে উৎপত্তি থেকে শুরু করে কত বিখ্যাত বিখ্যাত মনীষী বাংলা ভাষায় লিখেছেন, শুধু সে মনীষী বাঙালি হিন্দু নন, বহু মুসলমান বিজ্ঞ পণ্ডিত, তারা সমস্ত এই মোশাররফ হোসেন থেকে শুরু করে কত বিখ্যাত এবং বিশিষ্ট মানুষ যারা পূর্ববঙ্গ থেকে এই বঙ্গে এসেছেন, যারা ময়মনসিংহের অধিবাসী বা আরও অনেক ঢাকা সকলেই এসেছেন, তারা লেখালেখি করেছেন, বক্তৃতা দিয়েছেন। আমি আসলে কোনোদিনই তাদের ভাষাতে, তাদের কথায় এই ধরনের শব্দগুলো ব্যবহার করতে দেখিনি। এখন তর্ক অনেক রকম হয়, যেমন আমাকে একজন বললেন যে পানি ফল। এখন পানি ফল কেন, কি, আমি তো এইরকম বিতর্কে যেতে চাই না। কিন্তু কার্য তো দাঁড়িয়েছিল পানিপথের যুদ্ধ। হ্যাঁ, ঠিক আছে, সে আপনার ওই বক্তব্যের পরে ঠিক আছে, কিন্তু সে যাই হোক, যত হতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য ছিল যে আমরা যে বাংলা ভাষা বলি, যে বাংলা ভাষায় প্রচুর আরবি, ফার্সি, মোগল আমলের থেকে আমাদের ভাষায় অনেক কিছু ঢুকেছে। এখনও আদালতের যে যারা কাজকর্ম করেন, পেশকার, মুহুরি টুহুরি, এগুলো সবই ওই রকম কিছু ভাষা। এবং যেমন হিন্দি এবং ফার্সি মিলিয়ে উর্দু তৈরি হয়েছে। আমাদের মৈথিলি থেকে শুরু করে সেই বিদ্যাপতি, আজকে ভানু সিংহের যে রচনা রবীন্দ্রনাথের, আর শেষের কবিতা এক নয়। সুতরাং এই যে ভাষা ক্রমশ
বিবর্তনের মধ্যে দিয়ে দিয়ে যায়, সেখানে গিয়ে একটা জায়গায় থমকেছে। এখন মোগল যুগও নয়, ব্রিটিশ যুগও নয়, এখন স্বাধীন ভারতবর্ষ, বাংলাও স্বাধীন। যারা উর্দুকে ধিক্কার জানিয়ে প্রতিবাদ করে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছে, এখন সেখানেও যদি তারা উর্দুর কিছু অহেতুক শব্দ ব্যবহার করে, যে ব্যবহারে কোনো কৌলিন্য নেই, যে ব্যবহারে কোনো আত্মমর্যাদার ব্যাপার নেই, যে ব্যবহারে, যে শব্দ ব্যবহারে কোনো বাংলার বৈশিষ্ট্য বিকাশ কিছু নেই, সেইটাতে আমার একটা ভাষা দিবসে এরকম আলোচনাতে আমি একটু বলে ফেলেছিলাম। কিন্তু তাতে কারণ আমি কোনো কাউকে কোনো অশ্রদ্ধা জানাই, সেটা আপনি কখনো করেন না। আমার তো অনুতপ্তের কারণ নেই যে আমি কারোর মতকে আমি একেবারে নানাভাবে খণ্ডন করার জন্যে মাঠে ময়দানে নেমেছি, এ ঘটনাও ঘটেনি। কাজেই আমার মনে হয়েছে যে এই বিতর্ক মানুষের মনোজগতে, বুদ্ধি জগতে খারাপ কি। আমার মতামত সব কিছুতে সবাই মেনে নেবেন তা নয়, কিন্তু আমার মতামত আমার মতামত। দিদি কি তার ভোট ব্যাংকের জন্যই আপনার এই প্রশ্নটাকে উপেক্ষা করলেন, বা খোলা মঞ্চে না, সেরকম বলার কোনো মানে হয় না। তবে এ বিষয়ে নিঃসন্দেহ যে মমতা জানেন কোন ভাষায় কিভাবে কথা বললে আজকে সাধারণ গ্রামের মানুষ, খেটে খাওয়া শ্রমিক তাতে সেটা বুঝবে এবং আন্দোলিত হবে তারা। কারণ আজকে যদি আমরা একজন নিহার রঞ্জন রায়ের মতন পণ্ডিতকে জনতার সামনে দাঁড় করিয়ে দিতাম, সেটা কি পপুলার হতো? তা নয়। এবং মমতা অত্যন্ত এ ব্যাপারে জ্ঞানী। মমতা জানেন মানুষের পালস যে কী রকম হতে পারে, কখন কিভাবে কথা, এবং সেখানে কখনো ইংরেজি, কখনো হিন্দি, কখনো উর্দু, সব মিলেমিশে এক ধরনের কথায় বলেন। কিন্তু এটাই কিন্তু মমতাকান্ত যখন লেখার ভাষা কিন্তু সে ভাষা নয়। আচ্ছা, আপনি কি মনে করেন সুবাদা এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং এটা একটা কবিতা? কেন নয় কবিতা? এটা তো ঠিক কথা নয়। না, আমরা কি যে লিখবে তাকেই রবীন্দ্রনাথের সঙ্গে তুলনা করব? ভাষাও যেমন পরিবর্তন হচ্ছে, তেমনি ঠিক আছে, তার তো স্বাধীনতা আছে, সেইভাবেও কবিতা লিখতে পারে। স্বাধীনতার অপব্যবহার নয়? আমার মনে হয় সে অপব্যবহার যদি হয়, এটা তো তার জন্যে এইটা এমন কাউকে চেপে দেওয়া হচ্ছে না যে এটাই শব্দ, এটাই সব কিছু। তিনি তার স্বাধীনতায় লিখেছেন এবং তার কিছু পাঠক আছে, তারা তাকে বলেন। হ্যাঁ, আপনি কি বইগুলো পড়েছেন? আমি তো ওর কবিতা বিতান যেটা, সেটা আমি দেখেছি, ওতে অনেক ভালো ভালো কবিতা আছে। কিন্তু আপনাকে যদি কবিতার উদ্ধৃতি দিতে হয়, আপনি রবীন্দ্রনাথ দেন, শক্তিটা দেন। এটা অস্বাভাবিক কি আছে? মানুষ তো সবসময় সবচেয়ে বড় যারা তাদের কথাই বলে। এমনকি অনেক সময় অনেক সাধারণ কবিতার অংশ একেবারে অখ্যাত কোনো কবির একটি দুটি শব্দ সেটা কীরকম নাড়া দেয় ভাবা যায়। এগুলো নিয়ে কোনো কিছু নয় যে আমাকে কথা বললেই শুধু রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রর তুলনা করতে হবে, অমুকের তুলনা করতে হবে না। আর আমার মুখ্যমন্ত্রী, তিনি তার শিল্প অনুরাগ আছে, সাহিত্য অনুরাগ আছে, এবং অনুরাগ আছে বলেই তার ছবি আমরা তার শাসনে দেখতে পাচ্ছি। তার এই যে শহর, আমার কাছে কদিন আগেই এক বিখ্যাত নরওয়েবাসীরা এসেছিলেন, তারা বলেছিলেন যে আমরা 20 বছর আগে কলকাতা এসেছিলাম, আজকে এই কলকাতা চিনতে পারছি না। আজকে যদি আমরা নিউ টাউন দেখি, এ কল্পনা করা যায় না। সুতরাং এই সৌন্দর্য বোধ কোথা থেকে আসে যার ভেতরে না থাকে? মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, এই বই কি লাইব্রেরিতে রাখার মতো?
কেউ পড়বে না, কি বলেন আপনি? উনি কিন্তু বাংলার হ্যাঁ, ঠিক সবথেকে আছে। পপুলার মানুষ। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয়ই পপুলারিটি, সে সাধারণত জজ ব্যারিস্টারদের তো পপুলার হতে নেই, তারা মানুষের সঙ্গে কখনো মেশে না। এই প্রথম আমরা দেখলাম জনগণের যে একেবারে তিনি, তার বরঞ্চ উনি এই যে কথাগুলো বলছেন, রাজনীতিতে এসে ভোটে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে স্বীকৃতি পেয়ে বলুন না, কেন খাঁচার বন্দে বলছেন কেন, তাই না? এতে তো আমাদের হাইকোর্টেরও অবমাননা হচ্ছে, যখন তখন কথা তো তাকে মানায় না, সেটা উনিও বোঝেন, কিন্তু ওর একটা লিপসা আছে পপুলারিটির, সেই কারণে টিভিতে গিয়ে কথা বলেন, তিনি যে কোনো জায়গায় ইন্টারভিউ দেন, কিন্তু কোনো সময় সাধারণত জজ কারুর সঙ্গে মেলামেশা পর্যন্ত করতে পারেন। চিফ জাস্টিস আমার মনে আছে এই কদিন আগে বাচ্চুপাল মারা গেলেন, প্রথিত যশা ব্যারিস্টার তিনি, তার স্ত্রী যখন জজ হলেন তখন একসঙ্গে বাড়ি থেকে আলাদা হয়ে গেলেন। রুমাপাল আর তার সঙ্গে থাকতেন না, অন্য জায়গায় ভাড়া করে থাকতেন। সুতরাং এইটা হচ্ছে শৃঙ্খলা। আবার চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ডিওয়াই চন্দ্রচূড় ইন্ডিয়া টুডে কনক্লেভে গিয়ে নিজের কথা বললেন। সেটা একটা বিশেষ জায়গায়, বিশেষ কোনো জায়গায় আহুত হয়ে তিনি বলেছেন, এবং তার পরিমণ্ডল কিন্তু এরকম খেউড়ে ছিল না। আচ্ছা, আপনাকে যে সাধারণ সম্পাদক, যে মুখপাত্র আপনার এই স্বতন্ত্র মতের জন্য একেবারে ব্যক্তিগত স্তরে আক্রমণ করলো যে সুবাদার বোধহয় কিছু জমি টমি চাই, সেই জন্য এই কথাগুলো বলছেন, দলের পক্ষ থেকে কথা বলে নিতে বলবো, কেন এত এত ক্রোধের কারণ কি হতে পারে? মাঝে মাঝে কারো হয়তো আমার প্রতি রাগ জন্মেছে। আমি তো তার সঙ্গে কখনো ঝগড়া যাইনি জীবনে, ওর সঙ্গে ও আমার উপকার করেছে বই কখনো অপকার জীবনে করেনি। ওর সঙ্গে যতদিনের আমার সম্পর্ক, ও তো একটা খুব সুন্দর দেখতে সম্পাদক ছিল প্রতিদিনের, আর কি সুন্দর ধুতি পাঞ্জাবি পরতো, অন্যরকম চেহারা ছিল। আমার কোনোদিন তার সঙ্গে বিবাদ হয়নি, আমার বাড়িতে কতবার এসেছে, সব কিছু হয়েছে। তাহলে বললো কেন? হয়তো কোনো কিছু হয় না, যেমন এরকম হয় কারো অম্বল হয়, হঠাৎ অম্বল হলে পারে কোনো খাবারই পছন্দ হয় না, তারপর এরম কতগুলো শারীরিক দুর্বলতা বা অসুস্থতা এই সময়ে একটা লেগে গেছে। আর তাছাড়া তো তারপরে হয়তো দেখা গেল আমার তো সেই সপ্তাহে বোধহয় আমার সাপ্তাহিক রাশিফল ভালো ছিল না। সাপ্তাহিক রাশিফল ভালো না থাকলে হঠাৎ বন্ধুও কিরম শত্রু হয়ে যায়। এটা মুখোশ পড়া বন্ধু আপনার? আমার না, কেন মুখোশ পড়াই বলবো, ও তো কুণালকে কুণালের মতনই দেখি, কখনো মুখোশ পড়া। আপনার মনে আছে ক্ষমতায় এলেও মমতা বন্দ্যোপাধ্যায় তার বছর খানেকের মধ্যে সিপিআইএমের একজন রাজ্যসভার সদস্য ছিলেন, মহিলা সরলা মাহেশ্বরী, তার একটা গুরুতর কোনো বিষয়, শারীরিক সমস্যা আপনি মুখ্যমন্ত্রীকে তার অনুমতি নিয়ে গিয়েছিলেন, এবং সরলা মাহেশ্বরীকে দেখে মুখ্যমন্ত্রী খুব খুশি হয়েছিলেন, যা করার তিনি করেছিলেন। তারপরে কুণাল বিষৎকার করেছিল, মনে আছে আপনার? কুণালের হয়তো মনে হয়েছিল, কুণালের ধারণা হয়েছিল আমি বোধহয় এইরকম করে অনেক সিপিএমের লোককে রাইটার্স বিল্ডিংয়ে নিয়ে যাচ্ছি। আসলে সরলা মহেশ্বরী ক্যান্সারে ভুগছিলেন, এবং তিনি অন্য দলের মানুষ হলেও তার মেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে বলেছিল তার ভেতরের ইচ্ছে একবার মমতার সঙ্গে সাক্ষাৎ, কারণ পার্লামেন্টে তাদের সঙ্গে একটা বন্ধুত্ব পরিচয় ছিল। তা আমি সেটাকে কোনো অন্যায় মনে করিনি। আমি মমতাকে জানাই, মমতা আমাকে বলেছিলেন শুধু ওর নামে না লিখে আপনি আপনার নামে অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন। তা আমি সেইভাবেই তাকে নিয়ে রাইটার্সে যাই। মমতা তাকে জড়িয়ে ধরে, ক্যান্সার শুনে চোখে জল আসে, এবং এইটা তারপরে এটা হয়তো অন্যভাবে কিভাবে ছড়ায়, কুণালদের ধারণা হয় আমি বোধহয় এই সুযোগটা নিয়ে বহু সিপিএমকে বোধহয় এই মমতার কাছে নিয়ে যাচ্ছি, হয়তো সুশান্ত ঘোষকেও নিয়ে যাব বা কিছু। না, আমার ওরকম কোনো অভিপ্রায় ছিল না।
সেটাও কুণাল রাগ করে ফেলে আমাকে অনেক গালিগালাজ করেছিল। ঠিক আছে, ক্ষমাই পরম ধর্ম, আপনি এটা মেনে চলেন দেখছি। না না, ক্ষমা টমার তো কথা নয়, যে যার কাজ। আমি বললাম না, কারোর যদি চোঁয়া ঢেকুর ওঠে, চোঁয়া ঢেকুর উঠলে কি সবসময় সব ভালো লাগে? মানুষের অসুস্থতা। এবার এটাও ঠিক কথা, আমরা কেন রাশিচক্র দেখি, আমাদের গ্রহ নক্ষত্র দেখি, মাঝে মাঝে দেখবেন কাগজে লেখা থাকে এই সপ্তাহে শত্রু হবে, এই সপ্তাহে ভুল বুঝবে। তা আমাকে ওই সপ্তাহে ভুল বুঝেছিল। এটা অন্য প্রসঙ্গটা একই সঙ্গে মজার, একই সঙ্গে বিতর্কিত। সেটা হচ্ছে কবির সুমন। কবির সুমনের এই জন্মদিন গেল, 75-এ পা দিলেন তিনি। অনেক কথা তিনি বলেছেন, তার মধ্যে একটা নিয়ে খুব বিতর্ক হয়েছে। আপনাদের সমসাময়িক বয়সের, না আমার থেকে বয়সে 4-5 বছরের ছোট। উনি 75 বয়সেও বিছানাতে খুবই সক্ষম, খুবই পারদর্শী। এই কথাটা বলা আপনার কি মনে হয়? হঠাৎ করে তার মনে হয়েছে প্রসঙ্গে, তার মনে হয়েছে মানুষের কাছে অনেকদিন চুপচাপ আছি, যদিও ও খুব সুন্দর আস্তে আস্তে বাংলা খেয়ালের একটা চেষ্টা করেছে। আমার 8 সেকেন্ডে তো খেয়ালের অনুষ্ঠান আমি করেছি, আর ও তো প্রতিভাবান, কোনো সন্দেহ নেই। তবে প্রতিভাবান খচ্চর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ওই কারণে অনেকে উস্কে দেয়, একটু কথা টথা বলে, আর তারপরে হয়তো হতেই পারে এমন কিছু একটা ওষুধ খেয়েছে যাতে হয়তো ওর হয়ে গেছে, সেই রকম কিছু। ওর তসলিমা তো জবাব দিয়েছে, তো আমার আর জবাব দেওয়ার দরকার কি? এটাকে অলিক কুনাট্য বলেন না? না না না, এগুলো একটু না হলে বাজারে একটু চাটনি দরকার হয়, একটু টক দরকার হয়, একটু 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 বিচ্ছিরি ঝাল দরকার হয়, তাহলে জমে না, সব একঘেয়ে ভ্যাড়ভ্যাড়ে হয়ে যায়। তো এই যে রীতিমতো একটা চাটনির মতন খবর, কি সুন্দর, হঠাৎ চুপচাপ ছিল, কেউ জানতো না, হ্যাঁ, একটা মাথায় টুপি পড়ে, হ্যাঁ, ও তো মুসলমানও নয়, হিন্দুও নয়, ভালোই তো, কি আছে, সবাইকে হিন্দু হতে হবে, মুসলমান হতে হবে, ও একটা বিশেষ তাড়নায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আবার তো যার জন্য ধর্ম গ্রহণ করেছে তাকে হয়তো ভুলেই গেছে, মাঝে মাঝেই ভুলে যায়। হ্যাঁ, ভুলে যায়, আর প্রয়োজনে মনে করে, আর ওই ধরনের জেগে থাকে। তো ওকে কোনোদিন মানুষ ভুলবে না। ও এমন কিছু গান লিখেছে, সে বিশ্বাস করে গান লিখুক কি অবিশ্বাস করে গান লিখুক, সবসময় তো লেখা বিশ্বাস থেকেই হয় তা নয়। ওরকম খুব কম মানুষ আছেন যারা বিশ্বাস এবং নিজস্ব দর্শন থেকে গান করেন। একটা প্রজন্ম তো কবির সুমনের গান শুনে বড় হয়েছে। হ্যাঁ, হয়েছে, এবং শুধু নয়, তার প্রভাবে বহু নতুন গায়ক হয়েছে। আপনি 2009 যখন লোকসভায় উনি দাঁড়ালেন, আপনি 1 লক্ষ টাকা ওনাকে সাহায্য করেছিলেন। না, হয়েছে কি, এগুলো নানাভাবে, ওর তো নিজস্ব সেরকম কিছু ছিল না, আর আমার বাড়িতেই আমি ওকে রাজি করাই, ও গড় রাজি ছিল। সে অনেক দিন থেকে আবার রাত্রিরে টেলিফোন করে বলতো, সুভাদা, আপনারা আবার আমাকে গাছে তুলে মই কেড়ে নেবেন না তো, আমি তো এসবের জন্য নয়। আমি তখন সুমনকে বললাম, তুমি চিন্তা করো, তুমি একটা গিটার নিয়ে পার্লামেন্টে গান করছো এবং একটা সমসাময়িক ভাবনা নিয়ে, এই জিনিস কল্পনা করা যায় না, আর এটা তো বাংলাতেই হতে পারে, এটা তোমার মতন লোক, কি অসাধারণ লিখতো ও, যখন দেশেতে লিখতো কল্পনা করা যায় না। ওর যা ক্ষমতা আছে, এই অতুলনীয় ক্ষমতা। তারপরে কে কিভাবে কতদিন ব্যবহার করবে সেটা তার মতন ব্যাপার। আমি হয়তো দীর্ঘদিন ছবি আঁকছি ছেলে বয়স থেকে, আর কিছু জানি না বলে হয়তো কিছু কিছু লেখা টেখা লিখেছি। সবসময় কি সব ভালো হয়েছে? কিন্তু লিখে যাচ্ছি। ঠিক তেমনি তার সময়ে, একটা সময় সে কি দারুণ মানুষকে, কবির সুমনকে মূল্যায়ন করতে হলে আপনিও শিল্পী, উনিও শিল্পী। আমি ব্যক্তি মানুষ কবির সুমনকে একটা ক্লিন স্লেটে আপনাকে 10-এর মধ্যে নাম্বার দিতে বললে আপনি কত দেবেন?
অ্যাজ এ হিউম্যান? আমি এরকম দিতে যাবো কেন? Why not? না 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 না, এসব এরকম হয় নাকি? এসব অঙ্কে ধরা যায় না, সে অঙ্কে ধরা যায় না। সে হয় না বলে নয়, আমার মনে আছে সেই আপনি দিতে চাইছেন না? না না না, আমাদের সালভাদর দালি, দালিকে বলা হয়েছিল পিকাসো, দালি পিকাসোকে শূন্য দিয়েছিল। আপনি কত পিকাসোর চোখে কবিরকে দালিও তেমন কিছু ছিল। এটা অন্য রকম জিনিস। আমি কেন? আমি গানের লোক নয়, যিনি গানের মানুষ তাকে জিজ্ঞেস করুন। দুজন সৃজনশীল মানুষ তো, সৃজনশীল। আমি যদি নাচি, আমি তাহলে পরে ছবি আঁকার কি নম্বর দেব? সুভাদা, আপনার সক্রিয় রাজনীতি বলবো না, আমি মনে করি প্রতিবাদ হচ্ছে সচেতনতার ভাষা। আমি এটা মনে করি। আপনার প্রতিবাদী সত্তাকে আমরা দেখছি 2006 ডিসেম্বর থেকে, যখন সিঙ্গুরে লাঠি চলল, 14ই মার্চ 7 নন্দীগ্রামে গুলি চলল, নন্দীগ্রামে সূর্যোদয়, পথে নামলেন, ঐতিহাসিক মিছিল দেখলো কলকাতার মানুষ। তারপর 2009 সালে কলকাতা শহরে হোর্ডিংয়ে ছয়লাভ হয়ে গিয়েছিল পরিবর্তনের বুক বলে। আপনি ছিলেন, ব্রাত্য ছিল, অনেকে ছিলেন, কিন্তু উদ্যোক্তা আপনি। তারপরে ক্ষমতায় আসার পর তৃণমূল, দেখলাম অনেকে যারা নিয়মিত মমতা বন্দ্যোপাধ্যায়কে টেলিভিশনে সভাতে গালমন্দ করত, আপনাকেও কটু কথা কম শোনায়নি, তারা আস্তে আস্তে মমতা বন্দ্যোপাধ্যায় চারপাশে ভিড়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকসেপ্ট করে নিলেন। কেন এটা এমন হলো? আমরা তো জানতাম যে প্রথম দিন থেকে যখন তৃণমূল ক্ষমতায় আসবে এসবের কোনো নামও নিশান ছিল না। বামফ্রন্ট 235-এর গর্বে আপনি পথে নেমেছিলেন, ডাক দিয়েছিলেন, ক্ল্যারিয়ন কল। আর যারা এখন অবোধ, নির্বোধ, সুবোধ আশেপাশে যাচ্ছে, তারা তখন কোথায় ছিল? খারাপ লাগে না আপনার? না, কারণ আমি যদি কারো প্রতি কোনো ক্রোধ, রাগ, অভিমান, ঘৃণা এগুলো নিয়ে বেঁচে থাকতে চাই, সেটা আমাকে ক্ষতি করে। তার থেকে অনেক ভালো সে হয়তো একসময় এরকম আমাকে গালি দিয়েছে, আমার সমালোচনা করেছে, আমাকে হয়তো হত্যা করারও চেষ্টা করেছে, কিন্তু আমি যদি সেদিকে না তাকিয়ে আমার কাজে এগিয়ে যাই এবং তারা যদি আসতে চায়। সিগনিফিকেন্ট একটা কথা বলেন, হত্যা করারও চেষ্টা করেছে, কিরকম? না, অনেক মানুষ আছে যারা হয়তো তাকে তেড়ে গেছে, মারতে গেছে, এরকম তো হয়েছে। হ্যাঁ, আজকে আমরা যদি পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষ, অন্যতম শ্রেষ্ঠ যীশু খ্রিস্ট এবং তারই পদানুসারী আজ গান্ধী, কখনো তো তাদের হত্যাকারীদের তিনি বলেননি এখনই তাদের শাস্তি দাও, তাই না? সে শাস্তি নিজে পায়, আমি দেবার কি? আমি ভালোবাসা দেব, আমি শাস্তি দেব না। এটা আপনার ফিলোসফি। তখন পথে নেমেছিলেন। আচ্ছা, এখন সুবাদা, আপনি একটা বর্ধিষ্ণু পরিবারের মানুষ, উত্তর কলকাতায়, মধ্য কলকাতায় বড় হয়েছেন, হিন্দু স্কুলে পড়েছেন, সারা বিশ্ব ঘুরে বেরিয়েছেন এবং শিল্পী হিসাবে আপনি লপ্ত প্রতিষ্ঠিত। একটা কথা অনেকে বলছে, মানে এটা আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, সাধারণ মানুষ বলছে যে এই সরকার স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় অপরাধটা করেছে, সংগঠিত অপরাধ, মুড়ি মুরকির মতো টাকার বিনিময়ে চাকরি বেঁচেছে। কিভাবে দেখেন? অন্যায়, আর সেটা এখনো পর্যন্ত বিচারাধীন, কোনোটা আর এখনো সেই জাজমেন্ট হয়ে যায়নি। শুভাপ্রসন্নর প্রতিবাদ কোথায় গেল? না, শুভপ্রসন্ন যদি একটা বিচারাধীন কিছু ঘটনা ঘটে, সেটাতে আমি প্রতিবাদ করতে পারি না, এটা মূর্খতা। সেটা অন্য দল আছে, তারা এইটাকে পুঁজি করে কাজ করে যাচ্ছে, এটাও তো ঠিক। একেবারে কেউ বিশুদ্ধ মানুষ নয় পার্টিতে বা ইয়েতে, বহু মানুষই সুযোগ সন্ধানী এবং অনেকের কাছে পার্টি বা রাজনীতি করা এক ধরনের ব্যবসা, কারবার।
একটা সময় কখনো ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝাঁপিয়েছিলেন, তিনি কিন্তু এটাকে ব্যবসা করার জন্য ঝাঁপায়নি। এই ধরনের অসংখ্য মানুষ আমাদের ভারতবর্ষে জন্মেছেন যারা রাজনীতি করতেন সমাজকে ভালোবেসে বা সমাজের জন্য। আর কি প্রমাণ? এখন যেখানে ব্যাপারটা, এখন সেটা অনেক রকম উল্টোপাল্টা মানুষ ঢুকে গেছে। কিন্তু এটাও ঠিক, তার পাশাপাশি যদি আমরা রাস্তাঘাট, জনজীবন সর্বোপরি দেখি, সেটা কিন্তু আজ থেকে 15 বছর আগে যা ছিল তার থেকে অনেক অনেক ভালো। তার মানে তো এটা ঠিক নয় যে আমি টাকা পয়সা দিয়ে চাকরিগুলো বেচবো। সে তো বাড়ি থেকে আমি তো এখন উদ্ধার হয়, এ তো সবাই এ তো টিভিতে রোজ দেখছে, মানুষ তো প্রতিদিন রঙ্গনাট্য দেখে যাচ্ছে। কত লোক কত সাফার করেছে, কত লোক কত লাভ করেছে, এর তো প্রতিকার হয়েছে। তার জন্য তো জজ ব্যারিস্টার আছে, তার জন্য আদালত আছে, প্রতিদিন সেখানে তাকে জেলে পড়া হচ্ছে, জিজ্ঞাসাবাদ করছে। এখনো কেউ কিন্তু সিদ্ধান্তে আসেনি। আপনারা পশ্চিমবঙ্গের এই জ্বলন্ত সমস্যার থেকে মুখ ফিরিয়ে আছেন, বলছেন আদালত আছে, বিচারাধীন বিষয়। এইরকম একটা বিষয় যদি উত্তরপ্রদেশে হতো, আপনারা সিগনেচার ক্যাম্পেইন করতেন, প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে যৌথ আর ওইসব উত্তরপ্রদেশ আর ওই কথা বলবেন না। এখানে এত ন্যাক্কারজনক একটা জায়গা। আমি তো বলছি ন্যাক্কারজনক, কিন্তু ন্যাক্কারজনক হলেও এটা বিচারাধীন। আর যদি সেরকম জায়গা আসে, আমরা চুপচাপ বসে থাকবো না। আমরা সেই মানুষ নই, আমরা কারো ভর্তুকি নিয়ে বসে নেই। হ্যাঁ, সুতরাং যে কাজই করি না কেন, যেমন অল্প বয়স থেকেই আমি প্রতিবাদী ছিলাম, অসংখ্য মানুষ আছেন সেরকম প্রতিবাদী যারা কখনো মাথা বিকিয়ে দেননি, সেরকম আমি আছি। আমার কোনো কিছু বলতে অসুবিধা হয়। সুবাদা, একদিন মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে যে ছেলে মেয়েগুলো 600 দিন বসে আছে, তাদের পাশে গিয়ে কেন সহমর্মিতা জানালেন না? আপনার কাছে এক্সপেক্ট করার কোনো দরকার নেই। তারা তো করছে, তারা তো স্বাধীন গণতান্ত্রিক পদ্ধতিতে তারা তো করছে। তাই সেখানে তো মাঝে মাঝে বিজেপির লোকেরা গিয়ে তাতাচ্ছে, সব হচ্ছে। সুতরাং ওরম করে তার, আমি এরকম কোনো ভাড়া করা কেউ লোক নই যে যখনই কোনো প্রয়োজন হবে আমরা গিয়ে আমাদের ছবি আঁকা, কাজকর্ম সব ছেড়ে, তাহলে আমাদের যেটুকু ধার আছে সে ধার নষ্ট হয়ে যাবে। সময় আছে, সে ধার সে বার করবো আমরা। এখনো কি ওয়েট অ্যান্ড ওয়াচ? ইয়েস। আর কতদিন? প্রজন্মের পর এরম তো বলতে পারে না, এরম তো কিছু বলতে পারে না। কে বলেছে? আর মানুষ কি তাহলে অমনি এত বোকা যে তারা ভোট দিয়ে যাচ্ছে? এবারেও পঞ্চায়েতে দেখবেন, দেখুন, বামফ্রন্ট 34 বছর ছিল, তার মধ্যে ওরা করেছিল, মারিচাপি করেছিল, বিজন সেতুতে আনন্দমার্গীদের পুড়িয়ে মেরেছিল, অনেক 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 অপরাধ করেছিল। 34 বছর ধরে ভোটে জিতেছিল। ভোটে জিতলেই কিন্তু পাপস্খলন না, হয় না। সেই সময়ের ভোটে জেতা আর এই সময়ের ভোটে জেতা এক নয়। মানুষ অনেক অনেক বেশি, কারণ তখন এমন ছিল, ট্রামে বাসে কখনো কেউ জ্যোতি বসুর নামে গালিগালাজ করতো না, কখনো দোষ দেখতে পারত না, ভয় পেত। সেই ত্রাসের রাজত্বে আমরা নেই। সুতরাং সেদিন কেটে গেছে, মানুষ অনেক স্বাধীন, মানুষ ইচ্ছে করলেই উল্টে দিতে পারে। কিন্তু এখন তো আরো বেশি ত্রাসের রাজত্ব। আইনজীবীর বাড়িতে কৌস্তব, মধ্যরাতে পুলিশ চলে যাচ্ছে। আপনি তো জানেন, মধ্যরাতে কলকাতা কে শাসন করতো? শক্তিদা করতো, সুনীলদা করতো, সন্দীপন করতো। এখন বটতলা থানার পুলিশ করে, ফ্লিমসি গ্রাউন্ডে চলে যাচ্ছে। কি তাতে হয়েছে? তাতে এখানে তো আইনের শাসন নেই, শাসকের আইন। ওই লোকটি বেশি প্রচারিত হয়েছে, আর কিছু হয়নি। তাহলে কিচ্ছু ক্ষতি হয়নি, নিজে নিজেই দেওয়া হলো, তাকে নাতে পারে। এটা হবে, এগুলো বিক্ষিপ্ত ঘটনা ঘটবেই, এটা নিয়ে কি হবে? আর এইগুলো আছে বলেই অনেক টিভি চ্যানেল করে খাচ্ছে। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা কিছু পেইড স্টাফ, তারা নানান রকম প্রতিদিন আসে, তাদের অন্য কোনো কাজ নেই, তারা সব বিষয়ে কথা বলে। হ্যাঁ, একদিন একজন পুলিশ ইন্সপেক্টর তিনি টিভিতে বলছেন যে মমতাকে জবাব দিতে হবে, মমতা বাংলাটাকে ধ্বংস করেছে কেন। সুতরাং এইসব, কারণ এগুলো সব নাটক তৈরি আগেই হয়ে যায়। কে কি বলবে? কেউ রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক,
হ্যাঁ, কেউ পুলিশ অধিকর্তা, কেউ শিল্পী, এসব আছে টাছে সব ভেট করা, তারা এসে এসে বসে, হয়তো হয়তো মাইনেও পায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উত্তরসূরি কে হতে পারেন? অভিষেক, ফিরহাদ হাকিম, নাকি অন্য কেউ? জনতা বলবে, ওইরকমভাবে বলা যায় না। এটা তার সেই জনগণ যাকে মনে করবেন। কনফিডেন্স নেই? না না, কনফিডেন্স তাকে প্রমাণ, তাকে তো জনতা প্রমাণ করতে, জনতার কাছে প্রমাণ দিতে হবে। তাকে তো বসিয়ে দেওয়া যায় না। সে যথেষ্ট বুদ্ধিমান ছেলে, যথেষ্ট ভালো কথাবার্তা বলতে পারে, কাজ করে যাচ্ছে। তবে সব বিচার করবে জনতা। ওই অমুক বসিয়ে দিলাম, ওকে বসিয়ে দেওয়া যায় না, লিফটে করে কেউ নেতা একেবারে না। আর জনতা যে কি জিনিস কল্পনা করা যায় না। ভেরি সিগনিফিকেন্ট। এই জন্য আমি আপনাকে এত পছন্দ করি, অকপট কথা বলেন। এই কথাটাই কেউ বলতো না যে মানুষ শেষ কথা বলবে, মানুষ ইতিহাস লেখে, মানুষই ভবিষ্যৎ রচনা করে, এবং মানুষ ওয়াচ করে ভীষণ। আমরা মনে করি যে ফাঁকি মেরে বেরিয়ে গেলাম, ঠিক ধরে ফেলবে। শুভেন্দু সম্পর্কে আপনার কি মূল্যায়ন? অনেকদিন থেকে তো চেনেন ওকে, কাছ থেকে আমি খুব চিনতাম, চিনি। ওকে দেখেছি মমতার সঙ্গে সঙ্গে কত কিছু কাজকর্ম করেছে। কিছু একটা বিশেষ ব্যাপার আছে যেটা আমার বোধগম্য নয়। ও হঠাৎ কেন একটা অন্য দলে গিয়ে সম্পূর্ণ একেবারে বিরোধী হয়ে কাজ করছে, তাতে ওর ভবিষ্যৎ কি হবে আমি যে বলতে পারবো না। তবে আমি এই শুভেন্দুকে চিনি না, যে শুভেন্দু আমি যতবার নন্দীগ্রামে গেছি, কত কিছু সঙ্গে সঙ্গে থেকেছি। ওর একটা বরাবরই চেহারার মধ্যে একটা নেতা সুলভ ব্যাপার ছিল। কোনোদিন ময়লা পাঞ্জাবি পরতে দেখিনি, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর কখনো মাথা নিচু দেখিনি, সব সময় মাথা এরকম উঁচু। তো এটা সত্যি রাজনীতির লোক। কিন্তু কি কারণে ও এরকম বিরোধী হয়ে অভিষেকের উত্থানকে মানতে পারেনি? ও তো না 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 ক্লাস রিপ্রেজেন্টেটিভ থেকে রাজনীতি করেছে, একজন লিফটে কারোর সঙ্গে কারো তুলনা করা যায় না। অভিষেককে আমি অল্প বয়সে দেখেছি, দিল্লিতে থাকতো, মমতা ওকে পালন করেছে, মানুষ করেছে, ওখানে পড়াশুনো করত। তারপরে অভিষেক আসে, আস্তে আস্তে নিজের যোগ্যতায় এখানে আসতে পেরেছে। কেউ কাউকে, আবারও বলছি, সংস্কৃতে একটা কথা আছে সুভাগা, দৈবায়ত্তং কুলে জন্ম মদায়ত্ত হি পৌরুষম। আমি ব্যানার্জি পরিবারের রক্ত আমার শরীরে বইছে, সেটা আমার দৈব, আমাকে ঈশ্বর ওইখানে প্রেরণ করেছে। কিন্তু আমি কিভাবে উত্থান হব সেটা আমার না না, ওরকম ব্যানার্জি চ্যাটার্জি রাঢ়ী ব্রাহ্মণ অনেক আছে। ওর জন্য কেউ যেহেতু রাঢ়ী বলে, যেহেতু ব্যানার্জি বলে, এইসব কোনো পিসির নাম মুখ্যমন্ত্রী, আরো তো অনেকে আছে ওর বাড়িতে। এটাই ওর অ্যাডভান্টেজ। পিসির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই ওর অ্যাডভান্টেজ। আরে মমতার আরো ভাইপো আছে, আরো অনেকে আছে, সবাই কি হতে পেরেছে? ও তো ঘরেতে ওর অনেকেই আছে, যে তার যোগ্যতায়। এগুলো খুব মানতে হবে। তার বাবারও তো অত যোগ্যতা নয়, যোগ্যতাটা এখনো প্রুভড হয়নি। বললে হয়েছে কিছুটা, প্রুভ না হলে আজকে এত মানুষ জড়ো হয় কি করে তার কথা শুনতে? এত সুন্দর সংগঠন করছে কি করে? ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু কোনো সন্দেহ নেই সে খুব বড় ভালো বক্তা, সংগঠক, এবং রাজনীতির মঞ্চটা ওর জন্য তৈরি। তাও আপনি ওকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উত্তরসূরি বলতে এখনো চাইছেন? মমতা তো এখনো বৃদ্ধা হয়ে যায় তা না, একজন তো ঠিক করতে হয়। না 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 না, ওরমভাবে ঠিক করা যায় না, ওরমভাবে ঠিক করা যায় না। আমি মমতা তো তৈরি করছেন মানুষদের, মমতা উত্তরসূরি তৈরি করার জন্য কিছু কাজ করছে না। এটা একেবারে পরিষ্কার ভেতরের কথা। তার যোগ্যতায় সে এসেছে, কাছে যায়। এবং অভিষেক কখনো মমতার যে মানে আদর্শ বা মমতার নির্দেশের বাইরে কিচ্ছু করে না। এখন কুণাল বাবু, যিনি আপনাকে আক্রমণ করলেন নজিরবিহীন ভাষায়, হ্যাঁ, শ্লীলতা অশ্লীলতার সীমারেখাটাকে অতিক্রম করে, তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ।
তা এটা তো আমরা বলতে পারি যে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পিছনে মদত ছিল অভিষেকে, সুবিধাকে বলেন। না না না, অতিরিক্ত গল্প, অতিরিক্ত উপন্যাসের প্লট তৈরি করে তো কোনো লাভ নেই। এই প্লট জমবে না। ফিরাদ হাকিম কিন্তু আক্রমণ করেননি, তাতে কি হয়েছে? কেউ আমাকে আক্রমণ, কুণাল ঘোষ করে, কুণাল ঘোষও করেনি। কুণাল ঘোষ আমি বললাম না 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 না, কুণালকে সঙ্গে আমার ভালো বোঝাপড়া, সুন্দর সম্পর্ক, মাঝে মাঝেই কোনো কিছু দরকার হলে ওর সঙ্গে যোগাযোগ হয়। আমি একেবারেই মনে করি না, ওরা বললাম না সেদিনকে আমার একটুখানি হয়তো রাশিফল খারাপ ছিল, রাশিফল খারাপ হলে হয়তো অর্কই একদিন আমাকে খারাপ কথা বলল। আপনার দুঃখ লাগেনি? রক্তক্ষরণ হয়নি হৃদয়ে? সপ্তাহ তো পেরিয়ে গেছে, যখন আবার নতুন সপ্তাহ এসেছে, নতুন সপ্তাহে ভালো। দিদিকে বলেছিলেন আপনার ক্ষোভের কথা, যে এইভাবে কেন আক্রমণ করা হচ্ছে? বলেননি? সে ব্যক্তিগত ছোটখাটো কথাবার্তা যা হয়, ওটা কিছু আলোচ্য নয়, বিশাল। এটা ভারতবর্ষ বা বাংলার এত দুর্যোগের মাঝখানে কে কাকে কি বলে কি অভিমান করেছে, এটা নিয়ে কেউ কিছু গুরুত্ব দেয় না। অনেকে আপনার পলিটিক্যাল অবিচুয়ারি লিখে ফেলেছিল, মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন ঘোরাফেরা করে, সবাই অ্যাক্টিভ তো, তাই এদেরকে কিভাবে দেখেন? মানে কৃপা করেন? না কেন, আমি কেন কৃপা করতে চাই? আমি কৃপা করার অনুকম্পাও নয়, কৃপাও নয়, কাউ কেন, ওরা সব বন্ধু আমার। বন্ধুতার ধর্ম অন্য, উৎসবে ব্যাসনে জৈব দুর্ভিক্ষে, ঠিক আছে, ওই বৈদিক যুগ তো নেই না, এখন তো কলি যুগ, সুতরাং এখানে আমরা এইসবগুলো ভাববো কেন? সুভদ্রা, আপনাকে অরুণাভ ঘোষ শব্দটা কয়েন করেছিল এটো কাটা কমিটির চেয়ারম্যান। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন তখন স্বাচ্ছন্দ্য কমিটির সভাপতি আপনাকে করেছিলেন। তখনই কোনো এক ডিবেটে অরুণাভবাবু এটা বলেছিলেন, সঙ্গী ছিলেন নির্বেদ রায়, সেও হাসছিল। তা এই ধরনের শব্দবন্ধ যখন শুনতেন, হ্যাঁ, আর এখন 14 বছর পেরিয়ে এসছে ঘটনা, কিভাবে দেখেন? তাদের কিছু দেখার নেই, তবে ও যদি এটো কাটা, মানে এক একটা মানুষ তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে এক একটা জিনিসকে দেখে। সুতরাং ওর মনে হয়েছিল যেহেতু এই ধরনের, ওটা এটো কাটা, তা আমি হয়তো এটো কাটারই যোগ্য, আমি সেইটা পালন করেছি আমার মতন করে। এবং তার যে রেকর্ড আছে, আমি কি কি কাজ করেছিলাম, সত্যি ডিউরিং আমার সময় আমি অনেকটা কাজ রয়ে স্বাচ্ছন্দ্য আমি কাজ করেছি, এবং সেটা সত্যি সুযোগ হয়েছিল। আমি যেখানেই যে দায়িত্ব পালন করি আমি একেবারে মন প্রাণ দিয়ে করি, সেটাকে গুরুত্ব দিই খুবই। হেরিটেজ কমিশনের চেয়ারম্যান ছিলেন আপনি 10 বছর, তারপরে এখন আলাপন বাবু, এটাতেও অনেকে রাজনৈতিক বিতর্ক। কিছুই না, আমাদের বরঞ্চ এটার একটা টার্মস থাকে। ন্যাচারালি আমি দুটো টার্মসের পরেই আরও 4টে প্রায় কাছাকাছি হয়ে গেছিল, এরপরে আইনগত বাধা। সেই জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কাউকে ভেবেছিলেন, কারণ এটা সম্ভব নয়, এটা আইনের বিরুদ্ধে যায়। যোগেনদা রাজ্যসভায় চলে গেলেন, অনেকেই মানে ল্যাটারাল এন্ট্রি যাদের, তারা কেউ সাংসদ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন। আমাদের শিক্ষামন্ত্রী তো নাট্য জগতের লোক। সুভাষাকে কখনো ডাইরেক্ট পলিটিক্স করতে, ভোটে দাঁড়াতে, অনেকবারই কথা হয়েছে, দেখলাম না যে আমি কোনো দিন, কারণ এই অনুরোধ জায়গা থেকে এসেছিল, কিন্তু আমি তাকে বলেছি যে আমার যোগ্যতা নেই, আমি ছবি আঁকা হয়তো করতে পারি, আমি ওই জীবন নিয়েই থাকতে চাই, আমি মানুষের কাছে ভোট চাইব, আর সেই মানুষের যদি কাজ না করতে পারি মার খাবো। রাজ্যসভা আছে না, সব সবাই সেখানে তো আর মানুষের কাছে না ডাইরেক্ট ওখানে নয়, কিন্তু আমি তো প্রতিনিধিত্ব করছি একটা জাতির, একটা জায়গার, সে কি কম কাজ নাকি? সুতরাং আমাকে কৈফিয়ত দিতে হবে না। আমি যদি কাজ না করে শুধু ওখানে মুখ দেখাবে সবর্ধন নাকি, মানে দলের হুইপ সবসময় সুহাপ্রসন্ন মানতে পারবেন না? সেটার প্রশ্ন নেই, সেটার কোনো প্রশ্ন নেই, যেটা মনে হবে সেটা বলে দেবেন, সেটা দলের লাইনে। আর তাছাড়া আমি ওই জন্যে জন্মাইনি। প্রত্যেক মানুষেরই তো জীবনের কিছু গোল থাকে,
বা আশা আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার মধ্যে এটা পড়েনি আমার আকাঙ্ক্ষা আমি ভালো ছবি আঁকি। অনেকে বলেন সুভাদা, আপনাকে আমি কোট আন কোট বলছি, শুভা প্রসন্ন হলেন কাক শিল্পী বিশুদ্ধ ধান্দাবাজ, এই শব্দবন্ধ দিয়ে আপনাকে অভিহিত করা হয়। খারাপ নয়, কাক তো ধান্দাবাজ হয় না। আর আমি কাক হয়তো একটা সিরিজে কিছু কাকের ছবি এঁকেছি, আমাদের লাস্টে তো বিরাট মহাভারতের ছবি হলো, সেটা আমি এটা কাক কোথায়? বা কত অসংখ্য, আমি প্রায় 5000 ছবি এঁকেছি, তাতে কটা কাক আছে? একটা শহরের ছবি আঁকতে গেছি, কলকাতাতেও কাক ছাড়া হয় না, তো সেই কারণে গেছি। যে দেখেনি আমার কাজ, তারা যা খুশি বলতে পারে। এই পার্থ চট্টোপাধ্যায়কে আপনি আগে চিনতেন? তার এই ছবিটা কখনো দেখবেন ভেবেছিলেন? না। কোনো ইঙ্গিত পেয়েছিলেন যে এরকম? অত্যন্ত সুভদ্র লোক ছিল ব্যবহারে, কখনো আনপার্লামেন্টারি ওয়ার্ড কখনো টিভিতে কোনো জায়গায় ব্যবহার করতো না। কিন্তু মানুষের যে কত রকম কি ঘটে, এ আমার ধারণা কেন এই দুঃস্বপ্নেরও বাইরে। আমি চুপ হয়ে গেছি, নির্বাক, ভাবতে পারি না কি কথা বলব। তাহলে রবীন্দ্রনাথের ওই কথাটা খুবই, তাও আপনি খোলামেলা কথা বললেন, কণ্ঠ আমার রুদ্ধবাজিকে বাঁশি সঙ্গীত হারা। আপনারও কণ্ঠরুদ্ধ, অনেক কিছু এই কতগুলো জিনিসে কণ্ঠরুদ্ধ হওয়া ছাড়া কিছু ব্যাপার নেই, যে শব্দ আসে না। নিয়োগ দুর্নীতি নিয়ে আপনার রক্তক্ষরণ হয়নি হৃদয়? ভাবতে পেরেছেন? আমি এখনো বলছি এ নিয়ে আমি ভাববো না, বলবো না, কারণ এগুলো সমস্ত মানে বিচারের মধ্যে রয়েছে। সেখানে এখন যতক্ষণ না কোনো বিচার সিদ্ধান্তে আসছে, ততক্ষণ আমি সব দুর্নীতির মধ্যে পড়েছে, কিন্তু বিচার্য বিষয় সেখানে আমি কেন হঠাৎ করে বলতে যাবো? পক্ষ অবলম্বন হয়, এটা আপনার কম্পালশন। মানুষ চাইছে শুভা প্রসন্ন বলুন, ডাক দিন, মানুষকে এটা অর্কের এই ছোট্ট নাটিকা করার জন্য শব্দটা এসেছে। মানুষ চাইনি আমার কাছে কিছু, মানুষ এক্সপেক্ট করে কোনো কিছু। নন্দীগ্রাম পর্বে আপনারা যেভাবে নেমেছিলেন, যেভাবে সরব হয়েছিলেন, রোজ নন্দীগ্রাম পর্ব হবে আর আমরা রাস্তায় তো রাস্তা দেখাবে সুভাদা। সে যাকে দেখাক, আমার রাস্তা ঠিক আছে। ফুল খেলবার সময় বলুন না কেন? ফুল খেলার সময় তো নয়। আচ্ছা, শুভেন্দুর অভিষেকের মধ্যে কে বড় নেতা? ফুল ফুটুক বা না ফুটুক, বসন্ত। শুভেন্দুর অভিষেকের মধ্যে কে বড় নেতা? কার পটেনশিয়াল বেশি? আমি জানি না, জনগণ যা বলবে তাই। এড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, একে না আবার কি না, আমি জনগণের তাতে কি আছে? আপনার কথা, আমার যে আমার মতামত তো গোপন ব্যালেটে থাকবে। আমি কেন প্রকাশ্যে বলতে যাব? এই গোপনীয়তাই তো আমাদের একটা বড় ক্ষমতা দিয়েছে। কিন্তু তখন আপনাদের গোপন কথাটি রবে না গোপনে, আজ থেকে 14 বছর আগে। এখন কেন গোপনীয়তার কথা? সেই সময় নয় বলে। আজকে সত্যি কথা, গ্রামসি কনসেপ্ট বা হেজিমনি ব্যাখ্যা করতে গিয়ে একটা তত্ত্বের কথা বলেছেন, যে অর্গানিক ইন্টেলেকচুয়ালস। আপনাদের উপর মানুষের যখন বিশ্বাস চলে যাচ্ছে, তখন কলে কারখানায় খেতে তাতে আমার দুঃখ নেই। আমি মানুষের উপর বিশ্বাস জাগাবার জন্য এমন কিছু কাজ করিনি যে বিশ্বাস আমাদের। আপনাদের ওইভাবে রাস্তায় নামা, প্রতিবাদের মুখ হওয়া, তখন মনে হয়েছিল আমরা করেছি। আমার মনে হয়েছিল সেই সময়টা অত্যন্ত খারাপ, মানুষ ধ্বস্ত হয়ে যাচ্ছে, মানুষের নিয়ত মৃত্যু হচ্ছে, একটা প্রতিবাদ করা উচিত। তাই আমরা সবাই মিলিত হয়ে প্রতিবাদ করেছি, যা করার। এরপরেও যদি ঘটনা এমন ঘটে, তখন প্রতিবাদ করবেন? নিশ্চয়ই। তখন কি আমরা সামনে থেকে শুভা প্রসন্নকে হতে পারে, সেরকম হলে পারে, নিশ্চয়ই। আমি মুখ বুঝে থাকবো না। সেরকমটা কখন? আমরা তো চাই না সেরকম। মানদণ্ডটা কি? সেরকম আমরা চাই না, এখন মানদণ্ড নয়, টাইম উইল কাম। আপনি এত বিজেপি বিরোধী কেন? বিজেপি মানে আছে কি? যারা আমাদের হিন্দু ধর্মকে জানে না, যারা সম্পূর্ণভাবে প্রগতি বিরোধী, যাদের তুলনাহীন অন্ধত্ব, এই সমাজ
শুধু হিন্দুর নয়, এই সমাজে মুসলমানের অবদান অসম্ভব। আজকে সভ্যতায়, সংস্কৃতিতে, সমস্ত কিছুতে মুসলমান কি দান করে গেছে। তারা কোনোদিন কখনো পালিয়ে যায়নি, ভারতীয় হয়ে গেছে। সুতরাং সেই মুসলমানকে আমরা সঙ্গে না নিয়ে, তার সংস্কৃতিকে আমরা সম্মান না জানিয়ে আমরা হিন্দু হতে পারি না। আমি বিশ্বাস করি যে স্বামী বিবেকানন্দ কাশ্মীরের একটি মুসলিম কন্যাকে দুর্গাপূজায় কন্যা কুমারী হিসেবে পুজো করেছিলেন। সেই মানুষের আমরা বিশ্বাসী এবং ধারক। যে মানুষ বলেছিলেন যত মত তত পথ, আমরা সেই মানুষেরই আদর্শে বিশ্বস্ত। সুতরাং বিজেপি জানে না, তারা হিন্দুত্বকে কালিমালিপ্ত করছে। পৃথিবীর কাছে আমরা অসহিষ্ণু জাতি। যে হিন্দু পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সহিংস জাতি, একেবারে অহিংস সহিষ্ণু জাতি, সেই সহিষ্ণুতা আমরা হারিয়ে ফেলছি। আমার ঠিক দুটো প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির তলায় সততার প্রতীক কি আর লেখা যায়, যা ঘটনা ঘটছে? নিশ্চয়ই লেখা যাবে, না লেখার কি আছে? এখনো এমন কিছু করেননি। হ্যাঁ, কারণ এগুলো তো আমাদের চেষ্টা করছে বিরোধী পক্ষ এমনভাবে কাজ করে, নানান রকম ভাবে। বিরোধী পক্ষ বলছে না, তৃণমূলের মধ্যেই বলছে। উদাহরণ সে বলতে পারে বলতে পারে। এত বড় নিয়োগ দুর্নীতি হলো, প্রশাসনের সর্বোচ্চ স্তর কিছু জানতো না। এটা একজন সাধারণ মানুষ হিসাবে এই যুক্তিকে আপনি গ্রহণযোগ্য মনে করেন? আমি এই ধরনের সবকিছুর জবাব দেবার তো মানুষ নয়। আমি যেগুলো পারি, যেগুলো জানি, সেগুলো অকপটে বলেছি। এড়িয়ে গেলে আমি এড়াবার কোনো কি এড়াবো? তুমি যা প্রশ্ন করেছো কোনোটাই আমি এড়াইনি। যেটা বলার বলেছি, যেটা আমার তাই। আপনি কার সঙ্গে কমফোর্টেবল, মমতা বন্দ্যোপাধ্যায় না অভিষেক বন্দ্যোপাধ্যায়? আমি তো কারোর সঙ্গে ঘর করি না। আমি একটা রাজত্বে বাস করছি যার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সেই পশ্চিমবঙ্গে বাস করছি। আমি কার কি করতে যাব? আমি মোহনবাগান কি ইস্ট বেঙ্গল? মমতা বলতে পারে তার মোহনবাগানও দরকার, ইস্ট বেঙ্গলও দরকার, কিন্তু একটা স্বাচ্ছন্দ্য থাকে না। আমি এর সঙ্গে কথা বলে আমি যখন নিজের স্টুডিওতে ছবি আঁকি, আমার মতো স্বাচ্ছন্দ্যের মানুষ আছে। আপনি রাজনীতিবিদ না হতে পারেন, কিন্তু তাদের থেকেও ভালো বল রিভিল করেন। হতে পারে। এটা এই তোমাদের সংস্পর্শে এসে হয়েছে। কৃষ্ণ কল্যাণের একটা বই, অন্য মমতা আদার মমতা, যেটা আপনার একটা কি বলবো আর কি, আপনার পরিকল্পনা প্রসূত বলুন, আপনার ব্রেন চাইল্ড বলুন, সব মিলিয়ে হয়েছে। এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখেন? খুব ভালো লাগে। মমতার তো একটা অন্য মমতা আছে, যে জীবনটা অন্যভাবে দেখেছে, কষ্ট করেছে, তার বিভিন্ন পার্সপেক্টিভ। সে একজন শিল্পী মমতা, একজন সাহিত্যকার মমতা, একজন সাধারণ মানুষ মমতা, গান লিখছে মমতা। এগুলো সব বিভিন্ন রকম দিক। সুতরাং রাজনৈতিক পরিচিতির বাইরেও যে অন্য মমতা, আদার মমতা, সেটা মনে হয়েছিল কিছু মানুষের লেখা নিয়ে বইটা বার করা। এবং তাতে কৃষ্ণ কল্যাণী এগিয়ে এসেছেন, ট্রাইব টিভি এগিয়ে এসেছে, এবং বইটা খুব সাদরে মানুষ গ্রহণ করেছে। অনেক ধন্যবাদ সুবাদা, অনেক ধন্যবাদ। এতক্ষণ কথা বললাম বিশিষ্ট চিত্রশিল্পী শুভা প্রসন্নর সঙ্গে। আমার সব প্রশ্নের উত্তর সোজা ব্যাটে দিয়েছেন তার অননুকরণীয় ভঙ্গিতে শুভা প্রসন্ন। কোনো প্রশ্ন এড়িয়ে যাননি। আর যে প্রশ্নগুলো আপনাদের মনে উঠছে বা দাগ কাটছে, তারও উত্তর দিয়েছেন শুভা প্রসন্ন, কিন্তু কোনো ফাইনাল কনক্লুশনে না গিয়ে বলেছেন যে জনতার আদালতেই ঠিক হবে সবকিছু। আপাতত এইটুকু। আপনারা দেখছিলেন ট্রাইব টিভিতে যুক্তিতর্ক সঙ্গে অর্ক। শুভদা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেবার। ঠিক।